পাঁচজনে গড়ে 50 টাকা করে চাঁদা দিয়েছে। তারপরে আরো একজন কিছু চাঁদা দিল, তাতে দেখা গেল গড় কমে গেল, 45 টাকা হয়ে গেল বা 47 টাকা হয়ে গেল। তাহলে যে পরে চাঁদা দিল সে কত টাকা চাঁদা দিল, বা পরে সে আবার কিছু চাঁদা দেওয়াতে গড় মানটা কমে যাওয়া, এটা কি বাস্তবে সম্ভব? টাকা দিলে তো বাড়বে। পাঁচজনে 50 টাকা গড় ছিল, 6 জনে তো সেখানে দিলে 51-52 হওয়া উচিত ছিল, সেখানে 48, 47, 50 এরকম, মানে 50-এর নিচে কেন হচ্ছে? এই জায়গাটা আমাদের বুঝতে হবে। একটা বাক্সের মধ্যে কিছু মাছ রয়েছে, সেই মাছগুলির গড় ওজন বলা হলো 60 কেজি করে। এবার তার মধ্যে থেকে একটা 70 কেজি ওজনের মাছ তুলে নিলাম, আবার 50 কেজি ওজনের একটা মাছ রেখে দিলাম। তাহলে গড় ওজন আগে যা ছিল এখনো কি তাই থাকবে, নাকি বাড়বে, নাকি কমবে? যদি বাড়ে কত বাড়বে, যদি কমে কত কমবে? এই ধরনের সমস্যার সমাধান আমরা শিখবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের থেকে সমাধান করব। একাদশ অধ্যায় গড়মান। এখানে আজকে আমরা গড়মানের দ্বিতীয় ক্লাসে রয়েছি। প্রথম ক্লাসে আমরা বেসিক ধারণা শিখেছিলাম এবং সেই সঙ্গে শিখেছিলাম 1 দাগ থেকে 40 দাগ পর্যন্ত সমস্যার সমাধান। তো আমরা বইয়ে চলে আসব, বইয়ের পাতাতে। আজকে আমরা 41 দাগ থেকে 60 দাগ এই 20টি সমস্যার সমাধান কৌশল শিখে নেব। সরাসরি বইয়ের পাতায় চোখ রাখবে 41 দাগের থেকে। দেখো কয়েকজন স্টুডেন্ট আছে তারা অঙ্ক করেছে প্রতিদিন, তাই তো? তাদের অঙ্কের সংখ্যা বলা হয়েছে, তাদের গড় কত, বা গড়ে কতগুলি করে অঙ্ক করেছে, তাহলে তারা মোট কত অঙ্ক করেছে। তো এইভাবে আমরা একটা করে দেখব, বইয়ের থেকে সমস্যার সমাধান করা শিখবো এবং আমরা হোয়াইট বোর্ডে সমস্যার সমাধানকে সম্পূর্ণটা লিখে নেব। সিডব্লিউ থাকবে, সিডব্লিউ শুরু করবে, হাতে খাতা পেন নিয়ে বসো। সিডব্লিউ কমপ্লিট করার পর জমা করতে হবে এবং ক্লাসের শেষে আমি এইচডব্লিউ দিয়ে দেবো। জেএনবিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান। তো আমরা একাদশ অধ্যায় যেটা আমাদের রয়েছে গড়মান, এই গড়মান অধ্যায়ে আজকে 41 দাগের থেকে আমরা 60 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করব। ক্লাস নম্বর 52। তো আগের ক্লাসে অর্থাৎ 51 নম্বর ক্লাসে আমরা 1 দাগ থেকে 40 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম। আমরা গড়মান বিষয়ে সামান্য নলেজ হলেও অর্জন করতে পেরেছি। তো এবার আমরা ক্রমশ অধ্যায়ে প্রবেশ করব এবং আরো বিভিন্ন ধরনের সমস্যাকে পাবো এবং তার সমাধান করব। সবার শুরু হলো সিডব্লিউ। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং সিডব্লিউ লিখতে শুরু করো। প্রথমে আমরা যাব 41 দাগের সমস্যায়। 41 দাগে কি বলছে? বিবেক, শুভম, তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয় যথাক্রমে 67টি, 75টি, 72টি, 69টি, 68টি, 71টি, 70টি, 74টি, 73টি অঙ্ক করেছে। তারা গড়ে কটি অঙ্ক করেছে? আচ্ছা, তাহলে কজন আছে আগে গুনি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন। তাহলে সকলের করা মোট অঙ্ক এগুলোকে যোগ করে দিতে হবে। এখানে যে কটা অঙ্ক তারা করেছে এই কটাকে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করো, বসিয়ে যোগ করো। এখানে বসিয়ে আমরা যোগ করছি। যোগ করে দেখো তো কত হচ্ছে। যোগ করে এটা পাচ্ছ কিনা নিজে এখানে রাফে করবে, রাফে করো। তাহলে এতটি অঙ্ক 639, 639টি অঙ্ক তারা সবাই মিলে করেছে। আবার তাদের সকলের সংখ্যা কত? মোট ছাত্রছাত্রী 9 জন আমরা পেয়েছি। তাহলে গড় মান কত হবে? এই সমষ্টিকে 9 দিয়ে ভাগ করে 71 হবে। তাহলে এবার আমরা উত্তর লিখবো, তারা গড়ে অঙ্ক করেছে 71টি করে। পুরো অঙ্কটাকে দেখে নাও, সম্পূর্ণ সমস্যাটিকে একবার দেখে নাও। এই পর্যন্ত করতে হবে, লিখে লিখে করতে হবে। সিডব্লিউ তে পুরোটা করে নাও। 41 দাগ হয়ে গেল আমাদের। যাব 42 দাগে। 42 দাগের সমস্যাটি কি আছে আগে পড়ি। বিবেক, শুভম, তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয় গড়ে 68টি করে অঙ্ক করেছে। তারা মোট কটি অঙ্ক করেছে? অর্থাৎ মোট বলতে আমরা বুঝি সমষ্টি। সমষ্টি, সমষ্টি ইকুয়াল টু কি আছে? গড় পাচ্ছি এখানে, আর কজন আছে দেখি।
একজন, দুজন, তিনজন, চারজন, 5, 6, 7, 8, 9 জন। তাহলে এই 9 দিয়ে গুণ করতে হবে গড়কে। তাহলে গড় হচ্ছে 68, মোট 9 জন। তাহলে সমষ্টি সমান সমান এটা গুণ করতে হবে। গুণটাকে এখানে রাফে করো, রাফে গুণটা করো, গুণ করে আমরা 612 পেলাম। তারা মোট 612টি অঙ্ক করেছে, উত্তরটাকে লিখতে হবে। লেখো, সম্পূর্ণটা এইভাবে লিখে লিখে করো। লিখে লিখে করলে তোমার অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আসবো পরবর্তী সমস্যা, 43 দাগ। পড়ো। সেই তাদেরই নাম, বিবেক, শুভম, তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয় গড়ে 78টি করে অঙ্ক করেছে। আবার শুভম মানে বিবেককে বাদ দিয়ে এই যে যারা আছে সবার নাম, এরা 79টি করে অঙ্ক করেছে। তাহলে বিবেক কটি অঙ্ক করেছে? আচ্ছা, এখানে আছেন মোট 9 জন, মোট ছাত্রছাত্রী আছে 9 জন, গুণে দেখলাম। আর বিবেক বাদ দিয়ে বাকি আছে 8 জন। তাহলে 9 জনের গড় হচ্ছে 78। এই 9 জনের গড় 78, তাহলে 9 জনে মোট অঙ্ক করেছে কত, গুণ করে দিলাম। তাহলে এতটি অঙ্ক করেছে 9 জনে। বিবেককে বাদ দিয়ে যে 8 জন আছে, 8 জনের গড় হচ্ছে 79। তাহলে তারা মোট কতগুলি করেছে, গুণ করতে হবে, গুণ করে এতটি করেছে। এবার এখানে বুঝতে হবে যে বিবেকের অঙ্ক প্লাস বাকি 8 জনের করা অঙ্ক, এই দুটো মিলিয়ে 702, আর 8 জনের অঙ্ক হচ্ছে 632। তাহলে এই যে 702 আর এদিকে 632, এই 632-এর থেকে 702-তে আসলে কি হচ্ছে, 702-তে আসলে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এই 8 জনের পরে এই বাড়তি অঙ্কটা কে করলো? বাড়তিটা বিবেক করলো। কতগুলো বাড়তি করলো? এইটার থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিবেকের অঙ্ক সমান সমান বিয়োগ করে দিতে হবে 70টি। এই 70টি বিবেক করেছে। তাহলে বিবেক 70টি অঙ্ক করেছে। উত্তরপত্রে আমাদের উত্তর লিখতে হবে। এখানে তুমি উত্তর হিসেবেও লিখতে পারো। এই পর্যন্ত করতে হবে, দেখে নাও পুরো অঙ্কটা, পুরো প্রশ্ন এবং উত্তর সব দেখে নাও। পুরোটা করতে হবে এই পর্যন্ত। যাব এবার পরবর্তী সমস্যা 43 দাগে, এই 44 দাগে যাব। 44 দাগের সমস্যাটি পড়ো। তৃষা 7 দিনে যথাক্রমে 81টি, 86টি, 87টি, 85টি, 83টি, 84টি ও 82টি অঙ্ক করেছে। সে প্রতিদিন গড়ে কয়টি অঙ্ক করেছে? খুবই সহজ, সহজ থেকে সহজতর অঙ্ক। তৃষা 7 দিনে অঙ্ক করেছে, যোগ করে দিলাম, যোগ করে এতগুলি হলো। তাহলে গড় কত? 84। সে প্রতিদিন গড়ে 84টি করে অঙ্ক করেছে। এই অঙ্কটা একদম সহজ, একদম গড় অঙ্কের বেসিক ধারণা থেকে এটা পারা যায়। যাব পরবর্তী সমস্যা 45 দাগে। 45 দাগের সমস্যাটা দেখো। প্রান্তিকা 7 দিনে যথাক্রমে 91টি, 94টি, 95টি, 93টি, 96টি, 92টি ও 97টি অঙ্ক করেছে। অঙ্ক, এখানে অঙ্ক লিখতে হবে, অঙ্ক করেছে। সে প্রতিদিন গড়ে কটি অঙ্ক করেছে? যদি সে প্রথম দিনে 98টি অঙ্ক করতো, তাহলে দৈনিক অঙ্ক করার গড় কত হতো? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরবর্তী পাঠের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রান্তিকা 7 দিনে মোট অঙ্ক করেছে, যোগ করলাম, তারপরে ভাগ করে গড় পেলাম 94টি। তাহলে সে প্রথম দিন 98টি যদি অঙ্ক করতো, করেনি, 91টি করেছে। এখানে দেখো প্রশ্নে আসো, 91টি করেছে। কিন্তু যদি সে 98টি অঙ্ক করতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? তাহলে তাহলে এখানে লিখতে হবে, তাহলে তাহলে অঙ্ক বেশি করা হতো কতগুলি? সে 98টি করতো, কিন্তু করেছে 91টি, 7টি অঙ্ক বেশি হতো। তাহলে মোট অঙ্ক কত হতো? তার যে কটা অঙ্ক হয়েছে, এখানে যোগ করে যে কটা পেয়েছি, এই যোগের থেকে আরো 7টা বেড়ে যেত। বেড়ে গেলে কি হতো? এতগুলি অঙ্ক হতো। তখন তার গড় কত হতো? 95 হতো। তাহলে এবার উত্তর কি করব? সে প্রতিদিন গড়ে 94টি করে অঙ্ক করেছে। এ হচ্ছে 1 নম্বর উত্তর। পরবর্তী পাঠের উত্তর হচ্ছে, প্রথম দিন 98টি অঙ্ক করলে গড়ে 95টি করে অঙ্ক করা হতো। দেখো পুরো অঙ্কটাকে একবার দেখো, প্রশ্ন এবং উত্তর দুটোকেই দেখে না। এই পর্যন্ত করতে পারলে তোমার সঠিক হবে। হয়েছে? যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যায় যাব এবার 46 দাগ, তাই তো? 45 দাগেটা কমপ্লিট হলো, 46 দাগের সমস্যায় আসা যাক। 46 দাগে বলছে,
বিবেক 14 দিনে মোট এতটি অঙ্ক করেছে, তাহলে সে গড়ে কটি অঙ্ক করেছে? 14 দিনের মোট অঙ্ক এতগুলি, গড় 14 দিয়ে ভাগ, সে প্রতিদিন গড়ে এতটি করে অঙ্ক করেছে। এটা একদম সহজ থেকে সহজতর। এত সহজ অঙ্ক আমাদের পরীক্ষায় আসে না, কারণ এটা হচ্ছে বেসিক ধারণা। যাব 47 দাগে। 47 দাগে দেখো, এখানে 8 দিন হবে। অনুপ 8 দিনে মোট 1504টি অঙ্ক করেছে। প্রথম 5 দিনে মোট 451টি অঙ্ক করলে শেষ 3 দিনে গড়ে কটি অঙ্ক করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, পরীক্ষা আসার পক্ষে উপযুক্ত। তাহলে 8 দিনে অঙ্ক করেছে 1504টি, 5 দিনে করেছে, প্রথম 5 দিনে করেছে এই কটি? তাহলে প্রথম 5 দিন বাদ দিলে এখানে 8-এর থেকে 5 বিয়োগ করে রাখবে, 3 দিন করে রাখবে এখানে, এটা করে দেখাবে। তাহলে শেষ 3 দিনে অঙ্ক করেছে এই এই কটা অঙ্ক যেটা করেছিল 8 দিনে, তার থেকে 3 দিনেরটা বিয়োগ করো, এই কটা 1053টি। তাহলে 3 দিনে যদি 1053টি হয়, গড় কত? তাহলে মোটকে 3 দিন দিয়ে ভাগ করো, এতটি করে গড় হলো। তাহলে সে শেষ 3 দিনে গড়ে 351টি করে অঙ্ক করেছে। দেখে নাও পুরোটা, এই পর্যন্ত করতে পারলে তোমার অঙ্ক কারেক্ট হয়ে যাবে। এই পর্যন্ত। 48 দাগে যাবো এবার। 48 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। জয় 11 দিনে গড়ে 96টি করে অঙ্ক করেছে। এই জায়গাটা খেয়াল করো, জয় 11 দিনে 96টি করে অঙ্ক করেছে। তাহলে 11 দিনে মোট কতগুলো অঙ্ক করেছে তুমি সেটা বের করতে পারবে। প্রথম 4 দিনে 400টি অঙ্ক করেছে, আর শেষের 4 দিনে গড়ে 90টি করে অঙ্ক করেছে। তাহলে শেষের 4 দিনে যদি গড়ে 90টি করে অঙ্ক করে, তাহলে মোট কতগুলি করেছে তুমি জানো, বের করতে পারবে। মাঝের 3 দিনে সে কয়টি অঙ্ক করেছে? দেখো, এই যে 1 দিন 2 দিন 1 2 3 4 দিন করলাম, এই 4 দিনে সে অঙ্ক করেছে কতগুলি? 400টি অঙ্ক করেছে। আর শেষের 4 দিনে সে অঙ্ক করেছে কত? 4 গুণ 90 করে গড়ে করেছে 360টি, 360টি অঙ্ক করেছে। এই যে মাঝখানের যে 3 দিন বাকি থাকলো, এই 3 দিনে সে কতগুলো অঙ্ক করেছে বের করতে হবে। তাহলে এবার সমাধানে আগে আসি। এই ছকটাকে, এই যে ছকটা লিখলাম আমি, এই ছকটাকে আগে এঁকে নাও। এরপরে 11 দিনের গড়, 11 দিনের গড় 96। তাহলে 11 দিনে মোট অঙ্ক করেছে কতগুলি? 96 গুণ 11, 1056টি। তাহলে 11 দিনে 1056টি অঙ্ক করেছে। প্রথম 4 দিনে 400টি, আর শেষের 4 দিনে 360টি। তাহলে এবার মোট কতগুলো করলো? প্রথম 4 দিন ও শেষের 4 দিনে মোট অঙ্ক করেছে, এই দুটোকে যোগ করে 760 পেলাম। তাহলে মাঝের 3 দিনে কি হবে? এই 11 দিনের যেটা ছিল এখান থেকে এইটা বিয়োগ করে দাও, 8 দিনেরটা, 296টি হলো। এটা তাহলে মাঝের 3 দিনে সে 296টি অঙ্ক করেছে। পুরো অঙ্কটাকে পড়ে নাও, ভালো করে পড়ে বোঝো, বুঝে এই জায়গাটা সমাধানটা দেখে নাও। এবার যাব আমরা 49 দাগে। 49 দাগে কি বলছে দেখা যাক। দেবজিৎ প্রথম 5 দিনে 519টি অঙ্ক করেছে, পরের 4 দিনে 939টি অঙ্ক করেছে। সে 9 দিনে গড়ে কটি অঙ্ক করেছে? ভীষণ সহজ অঙ্ক। প্রথম 5 দিনে করেছে যে কটা, আর পরের পরের যে কটা করেছে, এই কটাকে যোগ করলে সে 9 দিনে মোট অঙ্ক করেছে, যোগ করে দিলাম। তাহলে 900 আর 500 1439, আর এদিকে 19 58, এতটি। তাহলে গড় কত হলো? 9 দিয়ে ভাগ করে দাও, 162টি। সে 9 দিনে গড়ে 162টি করে অঙ্ক করেছে। এই পর্যন্ত করতে পারলে অঙ্কটা সঠিক হবে। একদম ভেরি 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 সহজ অঙ্ক, এটা সহজ অঙ্কের মধ্যে পড়ে। যাব পরবর্তী সমস্যা 50 দাগে। 50 দাগে কি আছে দেখা যাক, পড়ো। দেবজ্যোতি প্রথম 5 দিনে 445টি অঙ্ক করেছে, পরের 4 দিনে 367টি অঙ্ক করেছে। সে 11 দিনে গড়ে 99টি অঙ্ক করেছে। দশম ও একাদশতম দিনে সে কটি অঙ্ক করেছে? এখানে দশম আর একাদশতম কথাটা না লিখে যদি বলতো শেষের 2 দিন, তাহলেও কিন্তু একই অঙ্ক হতো। তাহলে একই রকম অঙ্ক আমরা একটু আগেই করেছি।
দেব যদি প্রথম 5 দিনে করেছে এতগুলি অঙ্ক, সে পরের 4 দিনে করেছে এতগুলি, 9 দিনে করেছে এতগুলি, যোগ করে দাও। এই দুটোকে যোগ করলে যেটা হয়, 11 দিনে গড়ে অঙ্ক করেছে কত, 99টি করে, তাহলে 11 দিনের মোট অঙ্ক করেছে, গুণ করে দাও। গুণটা করে দেখো এটা আসে কিনা। এবার এই যে 9 দিন হয়ে গেল, 9 দিনের অঙ্ক যদি 11 দিনের অঙ্ক থেকে বিয়োগ করা হয়, তাহলে কি হবে, শেষের পরের 2 দিন বা শেষের, এখানে পরের 2 দিনের পরিবর্তে তুমি লিখতে পারো শেষের 2 দিন। শেষের 2 দিনে অঙ্ক করেছে, বিয়োগ করে দাও 277টি। 1089 থেকে 812টি, এই যে 812টি সে কি করেছে, ওই প্রথম 9 দিনে করেছে। তাহলে শেষের 2 দিন মানে কি, দশম আর একাদশতম দিন। 9 দিনের পরে কোন দিন আসে, দশম দিন। তারপরে কোন দিন আসে, একাদশতম দিন। অর্থাৎ শেষের 2 দিন বলতে দশম আর একাদশতম দিন। দশম আর একাদশতম দিন এসে 277টি অঙ্ক করেছে। এই পর্যন্ত আসলে তোমার অঙ্ক কারেক্ট হবে। পুরো অঙ্কটা দেখো, 50 দাগ হলো, তাই তো? এই পর্যন্ত পুরোটা করো, সিডাব্লিউ কমপ্লিট হবে। যাব 51 দাগে। 51 দাগের সমস্যাটি কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। কি আছে, 18টি মাছের গড় ওজন 61 কেজি, 67 কেজি ওজনের একটি মাছ তুলে 49 কেজি ওজনের একটি মাছ রাখলে গড় ওজন কত হবে? বেশ ভালো কথা। এই অঙ্কটা আমরা 2 ভাবে করব, 2টি পদ্ধতিতে করব। 2টি পদ্ধতির মধ্যে একটা হচ্ছে বিস্তারিত, ভাবে করব, আর একটা হচ্ছে শর্ট নিয়মে করব। শর্ট নিয়মটা বুঝতে যদি না পারো অসুবিধা নেই, তাহলে বিস্তারিত নিয়মটাই তুমি করবে। 18টি মাছের গড় ওজন 61 কেজি, তাহলে মোট ওজন কত, গুণ করে দিলাম, গুণ করলাম। 67 কেজি ওজনের একটা মাছ যদি তুলে নেওয়া হয় তাহলে কত থাকে, তাহলে 67 বিয়োগ করে দাও, এত কেজি হয়। 67 কেজি ওজনের মাছটা যদি তুমি এই যে 1098 কেজি যেটা ছিল, এখান থেকে 67 কেজি তুমি বাদ দিয়ে দিলে, তাহলে বাকি যে মাছটা থাকলো সেই মাছের ওজন কত হলো, এইটা হলো। আবার 49 কেজি ওজনের মাছ রাখলে এবার কি হবে, এই যে যে ওজনটা হলো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে এবার 49 কেজি যোগ করা হচ্ছে। যোগ করো, যোগ করলে কত হচ্ছে, এটাকে যোগ করে দাও, 1080 কেজি হয়ে গেল। তাহলে একবার কমালাম, কি করলাম, এখানে একটা 67 কেজি কমালাম, আবার যোগ করলাম 49 কেজি। এই সেটা করাতে আমার 1080 কেজি মোট ওজন হলো। আচ্ছা, মাছের সংখ্যা কত দেখা যাক তো। মাছের সংখ্যা 18টি মাছ ছিল, বেশ ভালো কথা, প্রশ্নে আমি 18টি মাছ পেয়েছি। তাহলে 18টি মাছ যদি পাই, তাহলে 18টি মাছ, তার থেকে একটা বিয়োগ করে দিয়ে হলো 17টি, আবার 17টির পরে আর একটা যোগ করে হলো সেই 18টি। অর্থাৎ মাছের সংখ্যা কিন্তু 18টি থাকলো। তাহলে গড় ওজন কত হবে, এই যে মোট ওজনকে 18 দিয়ে ভাগ করে দাও, 60 কেজি হলো, গড় ওজন হবে 60 কেজি। পুরো অঙ্কটা দেখে নাও একবার, অঙ্কটা পড়ো, এখান থেকে এই পর্যন্ত সমাধানটা দেখে নাও। 18টি মাছের গড় ওজন 61 কেজি, এটুকু মুখস্থ রাখো, মনে রাখো। এবার 67 কেজি ওজনের একটা মাছ তোলো আর 49 কেজি ওজনের একটা মাছ রাখো। এবার আমরা যাব সুপার নিয়মে। একটা সুপার নিয়ম আছে এখানে, দেখে নাও। সুপার নিয়মটা বোঝার চেষ্টা করো। এই সুপার নিয়ম বা শর্ট নিয়ম, 67 কেজি ওজনের মাছ তুলে 49 কেজি ওজনের মাছ রাখলে তাহলে ওজন বাড়ে না কমে? দেখো তো, 67 বিয়োগ করছি আর 49 যোগ করছি, তাহলে এইটা বেশি কমে গেল, আর কম ওজনকে যোগ করলাম, তাহলে ওজন কমে গেল। কতটুকু কমলো, 67 থেকে 49 বিয়োগ করলে 18 কেজি ওজন কমে গেল। আলটিমেটলি 67 কেজি তুলে নিলাম আর 49 কেজি যোগ করলাম, তাহলে বাক্সের যে মোট মাছের ওজন ছিল সেটা 18 কেজি কমে গেল। আচ্ছা, 18টা মাছের ওজন যদি 18 কেজি কমে যায়, তাহলে সুতরাং গড়ে ওজন কতটুকু কমে, গড়ে ওজন কতটা কমে দেখো তো। এখানে কি লেখা ছিল, ওজন কমার গড়, ওজনটা যে কমলো তার গড় কত হলো, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 কেজি। তাহলে 18টা মাছের জন্য আমার 18 কেজি ওজন কমেছিল, তাহলে গড়ে 1 কেজি করে ওজন কমেছে। তাহলে আগের গড় ছিল 61 আর এখনকার গড় কত হবে, 1 কম হবে, 60 কেজি হবে। তাহলে দেখো তো, এইখানকার 60 কেজি
আর এখানেও হয়েছিল 60 কেজি। তাহলে আমার দুটো নিয়মই চোখের সামনে থাকছে, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই করো। সুপার নিয়ম যদি বুঝতে পারো এটাই করবে, না বুঝতে পারলে এটাই করবে, তোমার যেটা খুশি তুমি সেটাই করো, নো প্রবলেম। 52 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দারুণ অঙ্ক, চমৎকার অঙ্ক। 52 দাগ, তিনটি শার্টের গড় দাম 77 টাকা, প্রথম দুটির গড় দাম 71 টাকা, শেষ দুটির গড় দাম 75 টাকা, তিনটি শার্টের দাম কত কত কত। তাহলে তিনটি শার্টের গড় দাম এখানে আছে, এইখানটায় কি আছে, তিনটি শার্টের গড় দাম 77, তাহলে মোট দাম কত, এইটা গুণ করলাম, তাহলে 231 টাকা, এটা বের করে রাখলাম। প্রথমটির গড় দাম, প্রথম দুটির গড় দাম থেকে প্রথম দুটির মোট দাম বের করো গুণ করে। তাহলে তিনটে শার্টের দাম যেটা আছে এখানে, তার থেকে দুটো শার্টের দাম বিয়োগ করলে পড়ে থাকে কোনটা, তৃতীয়টা পড়ে থাকে। তাই আমি লিখতে পারি তৃতীয় জামার দাম বিয়োগ করে পেলাম 89 টাকা। এই 231 মধ্যে একটা জামা, দুটো জামা, তিনটে জামা, তার থেকে দুটো জামা বিয়োগ করে দিলাম, পড়ে থাকলো কোনটা, একটা জামা পড়ে থাকলো, তার দাম 89 টাকা। শেষ দুটির গড় দাম 75 টাকা, শেষ দুটির মোট দাম 150 টাকা, 2 দিয়ে গুণ করলাম। তাহলে প্রথমটির দাম কত হবে, তাহলে তিনটে জামার যা দাম ছিল 231 টাকা, তার থেকে শেষ দুটো বিয়োগ করলে যেটা থাকে সেটা প্রথমটি থাকে। এই যে এইখানে যেটা করলাম আমি, যে তিনটের জামার যে দাম আছে তার থেকে শেষ দুটো বিয়োগ করো, তাহলে থাকলো কোনটা, প্রথমটার দাম 81 টাকা। এবার দেখো দ্বিতীয় জামার দাম কত, এই তিনটে জামার দামের থেকে প্রথমটা শেষেরটা বিয়োগ করে দিলে মাঝেরটা পড়ে থাকে। এই দুটোর ওজন মোট, এই দুটোর মোট দাম যদি তিনটের দামের থেকে বিয়োগ করি, এই দুটোর মোট দাম কত, 170, তিনটের দাম থেকে বিয়োগ করে দাও, তাহলে 61 টাকা হলো। তাহলে এবার আমরা উত্তর লিখি কি, প্রথম শার্টের দাম এত টাকা, দ্বিতীয় শার্টের দাম এত টাকা, তৃতীয় শার্টের দাম এত টাকা। এবারে এই তিনটের সমষ্টি করো, তিনটের সমষ্টি করলে প্রমাণিত হয়ে গেল 231 হচ্ছে কিনা। এইখানে আর একটা শর্ট, এই জায়গাটা দ্বিতীয় শার্টের যে দামটা, এই যে জায়গাটা করলাম, এই জায়গাটা অন্যভাবেও করা যেত, সেই জায়গাটা আর একবার একটু করি, সেই জায়গাটাও তোমরা নোট ডাউন করো। দেখো তাহলে প্রথম দুটি জামার মোট দাম কত দেখো তো, প্রথম দুটি জামার মোট দাম 142 টাকা, আর প্রথম জামার দাম 81 টাকা। তাহলে প্রথম দুটি 142 টাকা, প্রথম দুটির দাম হচ্ছে 142 টাকা, তার মধ্যে প্রথমটা হচ্ছে 81 টাকা, 81 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে কত পড়ে থাকে, 81 টাকা বিয়োগ করে দিলে থাকে এখানে 1 থাকে, এখানে আর এখানে 6 থাকে, 61 টাকা থাকে। দ্বিতীয় জামার দাম তাহলে কত হচ্ছে, এটা কিন্তু দ্বিতীয়, দুটোর থেকে একটাকে বিয়োগ করে দিলে কত থাকে, 61 টাকা থাকে। তাহলে এইভাবেও তুমি করতে পারতে। আবার চেকার বোর্ডে আমরা চেক করে দেখে নিলাম যে এই জায়গাটা তিনটের সমষ্টি কিন্তু ওই 231ই হচ্ছে। যাবো 53 দাগের সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সুপার একটা অঙ্ক, সুপার অঙ্ক, দেখে নাও। 4টি ব্যাগের গড় মূল্য 61 টাকা, কত টাকা দামের একটি ব্যাগ যুক্ত হলে গড় মূল্য হবে 60 টাকা। কিরকম হলো, 61 টাকা 4টের গড় মূল্য, একটা যোগ করলে তো দাম বাড়বে, ভুল আছে অঙ্কটা, দাম কমে গেল কেন। সমাধানে যেতে হবে, দেখি সমাধান করে কি পাওয়া যায়। মনে হচ্ছে ভুল আছে, কারণ একটা জামা যোগ হলে কখনো কমে নাকি, সাধারণ নলেজে কি বলছে আমাদের, 4টের গড় মূল্য 61 টাকা, আর একটা যোগ হলো তাহলে তো গড় মূল্য বাড়বে, যোগ হলে কমে কোন কোন জায়গায় আছে এটা দেখা যাক, তারপর আমরা ভুল হলে পরে ঠিক করে নেব। 4টি ব্যাগের গড় মূল্য 61 টাকা, তাহলে 4টি ব্যাগের মোট মূল্য কত গুণ করে দিলাম। 5টা ব্যাগের গড় মূল্য, 5টা ব্যাগের গড় মূল্য 60 টাকা, তাহলে মোট মূল্য কত, 300 টাকা। 5টা কেন করলাম, ওই যে যে 4টে ব্যাগ আগে ছিল তার সাথে আর একটা ব্যাগ যুক্ত করে দিচ্ছি, তো যুক্ত করলে পরে 5টা ব্যাগ হয়ে যাচ্ছে, তাহলে 5টা ব্যাগের মোট মূল্য কত হচ্ছে, 300 টাকা। তাহলে এবার দেখো 5টা ব্যাগের দামের থেকে
চারটে ব্যাগের দাম বিয়োগ করলে 56 টাকা হয়, তাহলে 56 টাকা দামের একটা ব্যাগ যুক্ত করতে হবে, তবেই কিন্তু গড় মূল্যটা কমে যাবে। আমি তো যোগ করেছি কি ব্যাগ আর ব্যাগের দাম, ব্যাগের দামটা যোগ করে আমার ওজন মানে মোট টাকাটা তো বেড়েছে। 244 টাকা ছিল, সেখান থেকে বেড়ে 300 টাকা গেল, তো বাড়লো তো, কিন্তু গড়টা তো কমে গেল। গড়টা কি হলো? গড়টা আগে ছিল 61, এবার হলো 60। এক্ষেত্রে দেখো গড় হচ্ছে 60, আর এক্ষেত্রে গড় হচ্ছে 61। কারণ আগে ছিল চারটে আর এখন হয়েছে পাঁচটা। তাহলে এটা কিন্তু হতে পারে, এই যে গড় কিন্তু কমতে পারে। তাহলে কোনো কিছু যুক্ত হলে, যুক্ত করলে বাড়ে, এটা আমরা জানতাম, কিন্তু গড়টা কমতেও পারে, কমতে পারে, বাড়বে এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই পর্যন্ত করলে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা সুপার অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এইটুকুর মধ্যেই কিন্তু এর সমাধান হয়ে গেল। বুঝতে হবে, বুঝতে পারলে অঙ্কটা একদম সহজ। যাব 54 দাগের সমস্যা। 5টি বালকের গড় নম্বর 78, প্রত্যেকে যদি 3 নম্বর করে কম পেত তাহলে তাদের মোট নম্বর কত হতো? বেশ ভালো কথা, সহজ অঙ্ক। দেখো 5টি বালকের গড় নম্বর 78, তাহলে মোট কত? 78 গুণ 5 সমান সমান এত। রাফে করো গুণটা, এখানে রাফে গুণটা করো তাড়াতাড়ি। প্রত্যেকে 3 নম্বর করে যদি কম পেত তাহলে কত কমে যেত নম্বর? 5টি বালক তো, তাহলে 5 গুণ 3 15 নম্বর কমে যেত। তাহলে প্রাপ্ত নম্বর কত হতো? 390 থেকে 15 কম 375, তাহলে ওদের প্রাপ্ত নম্বর হতো কত? 375। এখানে তাদের গড় নম্বর কত হতো এটা যদি বলতো তাহলে কি করতো? এখানে এই অঙ্কটার সাথে আরেকটু যোগ করে দিচ্ছি আমি, দেখো এর সাথে আরেকটু যোগ করে দিচ্ছি, গড় কত হতো, তাদের নম্বরের গড় কত হতো। তাহলে আমরা একটা কাজ করি, এইখানটায় এইখানটায় করি, প্রত্যেকে প্রত্যেকে 3 করে কম পেলে গড় কমে যাবে 3, গড় 3 কমে যাবে। তাহলে আগের গড় কত ছিল? 78, আগের গড় ছিল 78, তার থেকে 3 কমে যাবে, 75 হয়ে যাবে। এটাও কিন্তু একটা মনে রাখার বিষয়, এটাকে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা যদি পরীক্ষায় আসে তাহলে তোমার আর কিন্তু কোনো অসুবিধা হবার কথা নয়। কারণ কি, এই যে এখানে প্রাপ্ত, তাদের মোট তাদের মোট প্রাপ্ত নম্বর কত? এই যে 375, এই কয়জন? 5জন। তাহলে এই 5জনের ক্ষেত্রে যদি 375 হয় তাহলে কিন্তু তোমার গড়টা 75ই আসে। করে দেখো, 375কে 5 দিয়ে ভাগ করে দেখো, গড় কিন্তু সেই 75ই আসবে। যাব পরবর্তী সমস্যা 55 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে অঙ্কটা, তাহলে পড়ি মন দিয়ে। 25 জন সদস্য গড়ে 34 টাকা করে দিয়েছে, আবার তুমি কিছু টাকা দিলে গড় চাঁদা হবে 40 টাকা। গড়ে 34 করে দিয়েছিল, আমি দেওয়াতে আরো বাড়লো গড়টা, বেশ ভালো কথা। তাহলে 25 জনের গড় চাঁদা 34 টাকা করে, তাহলে মোট চাঁদা কত? 34 গুণ 25 সমান সমান 850। রাফে করো, এখানে রাফ করো, গুণ করো, রাফে গুণটা করো, এই গুণটাকে করো। এবার আমি চাঁদা দিলে সদস্য সংখ্যা হবে কত? আগে ছিল 25 জন, এখানে কতজন আছে? 25 জন, তার সাথে আমি যোগ হয়ে গেলাম, 26 জন হয়ে গেলাম। তাহলে গড় কত হচ্ছে এবার? এবার আমি দেওয়ার পরে গড় কিন্তু 40 টাকা করে হচ্ছে। তাহলে আমি আসার পরে বা আমি টাকা দেওয়ার পরে মোট চাঁদা কত হচ্ছে? 24 গুণ 26, এই 40 গুণ 26, তাহলে কত হচ্ছে দেখে নাও, গুণটা করো, গুণটা করলে কত আসছে? 1040 টাকা। এবার এই যে যে চাঁদাটা 1040 হলো, আগে ছিল 850 টাকা, তার মধ্যে এখন হয়ে গেল 1040 টাকা। এই বাড়লো, এই বাড়তিটা কে দিল? এই বাড়তি টাকাটা কিন্তু আমি দিয়েছি। বাড়তি টাকাটা তাহলে কত? বাড়তি টাকা হচ্ছে আমার দেওয়া চাঁদা, এই বাড়তি টাকা হচ্ছে যেটা বেড়ে হয়েছে তার থেকে 850 বিয়োগ করলে যেটা হয় সেটা। তাহলে আমি 190 টাকা চাঁদা দিয়েছি। আমি আমি 190, প্রশ্ন হচ্ছে আমি কত টাকা চাঁদা দিলে, তাই তো? এখানে আমি 190 টাকা চাঁদা দিলে গড় চাঁদা 40 টাকা হবে, এটাই প্রশ্নের উত্তর চেয়েছে, দেখে নাও।
যে কত টাকা আমি চাঁদা দিলে তবে 40 টাকা করে গড়টা হবে। এই পর্যন্ত করতে পারলে অঙ্কটা একদম কারেক্ট হবে। যাব 56 দাগের সমস্যায়। 56 দাগে কি বলছে? 26 থেকে 34 পর্যন্ত সংখ্যার গড় নির্ণয় করো। এই জায়গায় নির্ণয় বানানটা ঠিক করে নিয়েছি। তাহলে কি করতে হবে? 26 থেকে 34 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে যে কটা সংখ্যা তাই দিয়ে ভাগ করে দিতে হবে। আর 26 থেকে 34 এই সংখ্যাগুলির তুমি সমষ্টি নির্ণয় করা তো সংখ্যাতত্ত্ব অধ্যায়ে শিখেছো। এই 26 থেকে 34 সূত্রটা কি ছিল? শেষ যোগ শুরু ইন্টু শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা। তাহলে এখানে সমষ্টি কত? শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ 2। এটা করে 270 পেলাম। সংখ্যা আছে কতটি? 26 থেকে 34। 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। কটা হলো দেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। কিরকম হলো? 26 থেকে 34, 26, 27, 28, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 7টা, 32, 33, 34। আচ্ছা আচ্ছা, আমি 36 পর্যন্ত কেন লিখবো? 9টা হলো, 9টাই হলো। অথবা এইভাবে করা যায় যে 34 থেকে 26-এর আগের সংখ্যাকে বিয়োগ করে দিলে সেই 9টাই পাওয়া যায়। এটা আমরা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে শিখেছি, এই জায়গাটা আমাদের আর দরকার নেই এখন, তাই না? তাহলে 9টা সংখ্যা আছে, তাহলে গড় কত হচ্ছে? 30। এই পুরোটা দেখে নাও ভালো করে, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। এবার আমরা যাব শর্ট নিয়মে। একটা শর্ট নিয়ম আছে, সেটা হচ্ছে গড় হচ্ছে শুরুর সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ 2। তাহলে 30। দেখো তো আগেরটার সাথে মিললো কিনা। এবার যদি বলতো যে 20 থেকে 60 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে ওই 20 যোগ 60 ভাগ 2। তাহলে 60 আর 20 80 ভাগ 2 করলে 40। এটা এই নিয়মটা শর্ট নিয়মটাই পরীক্ষার হলে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে অঙ্কটাকে আমরা একবার দেখে নিই যে 26 থেকে 34 পর্যন্ত সংখ্যাগুলি যেগুলি রয়েছে সেই সংখ্যাগুলির গড় নির্ণয় করতে বললো আমাকে। তাহলে আমি কিচ্ছু করব না, শুধু শুরু থেকে শেষ যে সংখ্যা দুটো পাচ্ছি সেই সংখ্যা দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ তাদের গড় করে দিচ্ছি। মনে থাকবে সবার? যাব 57 দাগের সমস্যায়। খুব একটা কঠিন সমস্যা নয় এটা। দেখি তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 56, 54, 58, 51, 60, 56, 61। যদি ওদের প্রাপ্ত গড় 5 বেশি হয় তাহলে ওদের মোট নম্বর কত হবে? বেশ, তাহলে সকলের প্রাপ্ত নম্বরটা আগে বের করি। সলিউশনে আসো, আগে ওদের প্রাপ্ত নম্বরটা বের করে নিলাম। প্রাপ্ত নম্বর 5 বেশি হলে, মানে গড়ে যদি 5 করে বেশি পায়, তাহলে কজন আছে আগে সেটা দেখে নি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। তাহলে 7 জনের যদি 5 করে বাড়ে, 5 7 35 নম্বর বেড়ে যাবে। এই জায়গাটা বোঝো ভালো করে। প্রত্যেকের 5 নম্বর করে গড়ে বেড়ে গেছে। তাহলে গড়ে যদি 5 নম্বর করে বাড়ে, তাহলে আছে তো 7 জন, 7 জনের তাহলে 35 নম্বর বেড়েছে। এবার কোন জায়গাটা আসবো? প্রাপ্ত নম্বর কত হবে? আগে যেটা পেলাম এই যে 396, এর সাথে 35 বেড়ে যাবে, তাহলে 431 হয়ে যাবে। তাহলে ওদের মোট প্রাপ্ত নম্বর হবে 431। অঙ্কটা কিন্তু কঠিন না, সহজ, কিন্তু ইম্পর্টেন্ট একটা সমস্যা। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষা আসার মতো। 58 দাগে আসো। 58 দাগের সমস্যায় আমরা পাচ্ছি যে 6টি চেয়ারের গড় দাম 609 টাকা। একটি চেয়ার 699 টাকায় বিক্রি হয়ে গেলে অবশিষ্ট চেয়ারের গড় মূল্য কত হবে? খুবই ভালো অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যেই পড়ে। সলিউশনে আসো।
6টি চেয়ারের গড় দাম এত টাকা, তাহলে মোট দাম কি করব, গুণ করে দেব। গুণটাকে এখানে রাফে করো, এখানে রাফ করো, রাফে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে একটি চেয়ার 999 টাকায় বিক্রি হয়ে গেল। তাহলে চেয়ার পড়ে থাকলো কয়টি, 5টি। 6টা ছিল তো, এই যে 6টা ছিল অঙ্কে, 5টি পড়ে থাকলো। 5টি চেয়ারের দাম কত হবে, মোট যেটা দাম ছিল 6টা চেয়ারের যা দাম পেয়েছিলাম তার থেকে 699 টাকা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি পড়ে থাকলো, এটা 5টা। এই যে যে টাকাটা পেলাম এটা কার, এটা হচ্ছে যে 5টা চেয়ার রয়েছে তার। তাহলে 5টা চেয়ারের দামকে গড় করে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, এটা হলো কত হলো, মনে রাখবে 591 টাকা। উত্তর লেখো, উত্তরটা লিখে নাও। প্রশ্নে কি বলেছে, তাহলে অবশিষ্ট চেয়ারের গড় মূল্য কত হবে, তাই এখানে লেখো অবশিষ্ট, অবশিষ্ট চেয়ারের গড় মূল্য হবে, হবে সমান সমান 591 টাকা। এই পর্যন্ত তো একদম কারেক্ট হলো। পুরো অঙ্কটা একবার একটু দেখেও নেও। এই যাব শর্ট নিয়মে পরীক্ষার হলে করার জন্য, বুঝে নাও। যদি এই শর্টটা না বুঝো কোনো অসুবিধা নেই, আগেরটা করবে। যে 6টার গড় মূল্য 609 টাকা, তাহলে 609 টাকা গড় মূল্য। এবার তুমি যেটা বিক্রি করেছো সেটা কি 609 টাকায় বেচেছো, বেচনি। গড় মূল্যে যদি বিক্রি করো তাহলে অবশিষ্টগুলোর গড় মূল্যের কোনো হেরফের হবে না। যদি গড় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করো বা কম দামে বিক্রি করো, তাহলে পরবর্তী যে 5টা চেয়ার রয়ে গেল তার গড় মূল্য কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। এবার তুমি কি করেছো, 699 টাকায় বেচেছো, সেটা গড় মূল্য 609 টাকা ছিল, তাহলে তুমি গড় মূল্যের তুলনায় 90 টাকা বেশি দামে বেচেছো। এই 90 টাকা যে বেশি বেচে ফেললে, এই 90 টাকা এবার বাকি যে 5টা চেয়ার আছে তাদের ক্ষেত্রে এই 90 টাকা দামটা কমে গেল, কারণ তুমি তো বেশি বিক্রি করে সেই টাকাটা পকেটে ঢুকিয়ে ফেললে। তাহলে এবার বাকি যে 5টা চেয়ার থাকলো তাদের ক্ষেত্রে এই 90 টাকা কম হবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য 18 টাকা করে গড় কমে গেল। গড়ে প্রত্যেকটার দাম 18 টাকা করে কমে গেল। কেন, কারণ তুমি 90 টাকা অলরেডি নিয়ে নিয়েছো, এবার তুমি কমে বেচলেও অসুবিধা নেই। তাহলে এবার 609 টাকা তাদের আগের গড় মূল্য ছিল। এই যে যে 5টা চেয়ার আছে এদের আগের গড় মূল্য কত ছিল, 609 টাকা। কিন্তু তুমি তো 18 টাকা করে পেয়ে গেছো অন্য একটা বিক্রি করে, সেটা 699 টাকায় বেচে ফেলেছো, 90 টাকা বেশিতে বেচে ফেলেছো। অর্থাৎ প্রত্যেকটা চেয়ার পিছু তুমি 18 টাকা করে বেশি বিক্রি করে ফেলেছো। তাহলে এবার গড় মূল্যটা কিন্তু কমে আসলো, কত হলো, 591। এই যে যে শর্ট নিয়মটা বললাম না, এই শর্ট নিয়মটা যদি তুমি বুঝতে পারো, যদি আমি বলার পরে যদি বুঝে গেছো অলরেডি, তবেই করবে, আদারওয়াইজ করার দরকার নেই। মানে বেশি শর্ট শিখতে গিয়ে পরীক্ষার হলে ভুল করার কোনো দরকার নেই। এইটা হচ্ছে একদম পারফেক্ট। এই যে যেটা দিলাম এইটা হচ্ছে একদম 100% মনে রাখতে পারবে, এই নিয়মটাই করতে পারো। যাব 59-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চমৎকার অঙ্ক। 4 দিনের গড় বৃষ্টিপাত 78 সেন্টিমিটার। প্রথম 3 দিনের বৃষ্টিপাত দিয়ে দেওয়া আছে, শেষ 3 দিনের গড় বৃষ্টিপাত কত। দারুণ অঙ্ক, চমৎকার অঙ্ক, সুপার অঙ্ক। 4 দিনের বৃষ্টিপাতের গড় দিয়েছে 78 সেন্টিমিটার, তাহলে মোট কত বৃষ্টি হয় গুণ করে বের করে নিলাম। করে রাখো, লিখে লিখে করবে। এবার প্রথম 3 দিনের বৃষ্টিপাত কত আছে, এটা এটা আর এটা যোগ করে হলো 222 সেন্টিমিটার। চতুর্থ দিনের বৃষ্টিপাতটা কত বের করে ফেলতে পারবো, কেন, 4 দিনের বৃষ্টিপাত জানি, 4 দিনের মধ্যে 3 দিনেরটা জানি, তাহলে 4-এর মধ্যে 3 জানলে কি হয়, চতুর্থটা বেরিয়ে যায় বিয়োগ করলে। তাহলে চতুর্থ দিনের বৃষ্টিপাত 90 সেন্টিমিটার। এইবারই তো আসল মজা। এবার দেখো শেষ 3 দিন মানে কি, শেষ 3 দিন মানে, এবার অঙ্কের চলে আসো, প্রশ্নে চলে আসো। এইটা হচ্ছে প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন, আর 90 যেটা বের করলাম এটা হচ্ছে চতুর্থ দিন।
তাহলে শেষ 3 দিন কত হবে? 77, 70 আর 90। 77, 70 আর 90 যদি হয় শেষ 3 দিন, তাহলে কি হচ্ছে? শেষ 3 দিনের মোট বৃষ্টিপাত 77, 70, 90 হলো। এবার গড় কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে 79 সেন্টিমিটার। তাহলে শেষ 3 দিনের বৃষ্টিপাতের গড় 79 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যার সমাধান আমরা করলাম। পুরো সমস্যাটাকে পড়ে তার উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা আমি করেছি এইটুকুকে নোট করো। এটা পরীক্ষায় আসার পক্ষে একদম পারফেক্ট একটা অঙ্ক, দারুণ অঙ্ক, চমৎকার অঙ্ক। যে শেষ 3 দিনের গড় কত, এই জায়গাটা বুঝতে হবে তো। শেষ 3 দিন বলতে প্রথম দিনের 75 বাদ দিয়ে বাকি পরের 3 দিন। তা পরের 3 দিন কোথায় পাবো? চতুর্থ দিনটা আমার বের করে নিতে হবে। এইটা বের করতে পারলেই তো আমার শেষ 3 দিন পেয়ে গেলাম। বোঝা গেল তো? দারুণ অঙ্ক। 60 দাগ, অর্থাৎ আজকের ক্লাসে আমরা বলেছিলাম 41 থেকে 60 দাগ পর্যন্ত করব, অর্থাৎ শেষ অঙ্ক। আজকের ক্লাসের শেষ সীমানায় পৌঁছে গেছি। প্রথম 10টি সংখ্যার গড় কত? প্রথম 10টি সংখ্যার সমষ্টি ভাগ 2। এই সরি, সমষ্টি হচ্ছে এটা, 10 গুণ 11 ভাগ 2। এবার গড় কত? 10টি সংখ্যা বলেছে, 10 দিয়ে ভাগ করে দেবো, এটা কাটলে হয় 11 ভাগ 2, 5.5। এটা হচ্ছে একদম আমার যাকে বলে বাংলা পদ্ধতি, মানে কোনো রকম কোনো চাতুর্য না করে আমি প্রথম 10টা সংখ্যা সমষ্টি নির্ণয় করে 10 দিয়ে ভাগ করে দিলাম। এবার আমরা এইভাবেও করতে পারি, অথবা এইভাবেও আমরা করতে পারি কি, প্রথম 10টি সংখ্যার প্রথমটা 1 আর শেষেরটা 10। তাহলে গড় কত? প্রথমটা যোগ শেষেরটা ভাগ 2, তাহলে 11 ভাগ 2 সমান 5.5। এটা করতে পারলে পরীক্ষার হলে তোমার সময় বেঁচে যাবে। ওটা করলেও হয়, এটা করলেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 60 দাগ পর্যন্ত সমস্যার সমাধান করলাম। এবার থাকবে তোমাদের সিডাব্লিউ, এইচডাব্লিউ। দেখে নাও, সিডাব্লিউ থাকবে এই যে 41 থেকে 60 পর্যন্ত এখন করলে এই খাতাটা জমা করে দেবে। এরপরে তোমার এইচডাব্লিউ থাকবে, প্রশ্নগুলোকে লিখবে, আজকের প্রশ্নগুলো লিখবে লাল কালি দিয়ে, আর আজকের উত্তরটা লিখবে, প্রত্যেকটা প্রশ্ন লেখার পরে খাতায় নোট করার পরে উত্তর লিখবে কালো কালি দিয়ে। এটা কমপ্লিট করবে। আমি যখন বলবো নির্দিষ্ট সময়ে জমা করবে, তার আগে বা পরে জমা করবে না। তাহলে তুমি এই যে 20টা সমস্যার সমাধান আমরা করলাম, এই 20টা সমস্যার প্রতি তোমার দক্ষতা অনেকটা বাড়িয়ে নিতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের গড়মান অধ্যায়ের 20টি সমস্যা। কি কি? 41 থেকে 60 দাগ পর্যন্ত গড়মানের উপরে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হলো, তুমি যেটা সিডাব্লিউ করলে জমা করে দেওয়ার পর তোমার এইচডাব্লিউ যেটা দেওয়া হলো সেটাকে তুমি কমপ্লিট করো। কালি মেনটেন করে কমপ্লিট করবে, নির্দিষ্ট সময়ে জমা করে দেবে, এবং তুমি এই বিষয়টাতে সঠিকভাবে ধারণা অর্জন করে নেবে। কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো কম্পিটিটিভ এক্সামের হলে গিয়ে তুমি সব অঙ্কই কমন পাবে, এটা আমাদের নিশ্চয়তা থাকলো তোমার জন্য। তাহলে তুমি প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব 61 দাগের থেকে যে সমস্যাগুলি আছে সেগুলি। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। টাটা।